নমস্কার, গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গপ্প ক্যাফে চ্যানেলে বিশেষ নিবেদন মোহাম্মদ আলমগীর তৈমুরের রচিত বংশালের বনলতা। ডক্টর মোহাম্মদ আলমগীর তৈমুরের জন্ম 1966 সালে কুষ্টিয়া শহরের গোল্ড কোর্টে। পড়ালেখা ও গবেষণা কুষ্টিয়া, ঢাকা, যুক্তরাষ্ট্র ও কানাডায়। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগে অধ্যাপক হিসাবে কাজ করছেন তিনি। আমরা তার লেখা একটি গল্প আমাদের চ্যানেলে পাঠ করার চেষ্টা করব। গল্পটি মূলত ভৌতিক এবং আধিভৌতিক এই দুয়ের মিশেল। গল্পটির নাম বনশালের বনলতা, যেখানে আমরা ইহুদি এবং সেই ইহুদি সম্প্রদায়ের প্রাচীন এক অপদেবীর কথা জানতে পারব। সম্পূর্ণ গল্পটিতে বিভিন্ন যে রূপদান রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে পাঠগুলি রয়েছে, সেগুলি আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নির্ভুলভাবে উপস্থাপনা করার। যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, অবশ্যই আপনারা নিজ গুণে মার্জনা করে ক্ষমা করে দেবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। আমাদের বিভাগেরই এক প্রফেসর ঢাকা হেরিটেজ শিরোনামে একটি বড় বই লিখেছিলেন। বইটিতে ঢাকা শহরের পুরনো সব বাড়িঘর ছবিসহ বর্ণনা ছিল। ওই বইটিতে লেখার সময় প্রফেসর সাহেব এক কাণ্ড করলেন। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাঠকদের অনুরোধ করলেন, কেন বিশেষ বাড়ি বা দালান সম্পর্কে কারোর কাছে কোনো তথ্য থাকলে তাকে লিখে জানানো। বিজ্ঞাপন ছাপা হওয়ার পর পাঠকদের কাছ থেকে প্রচুর চিঠি পান স্যার। চিঠিগুলো পড়ে বাছাই করার দায়িত্ব পড়ে আমার ওপরে। অন্যান্য অনেক চিঠির সাথে আমি ওপরের লেখাটিও পাই। ওই লেখক স্যারকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন তার লেখা যেন ছাপা হয়। তার দাবি, এ লেখার প্রতিটি কথা সত্যি। চিঠিটা পড়ে ওটার সাথে সাথে বাতিল করে দিয়াবি। স্যার একজন প্রখর যুক্তিবাদী ইতিহাস বক্তা। এই দীর্ঘ বর্ণনা পড়লে তিনি বিরক্ত তো হবেনই, উল্টে আমার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবেন। তবে স্যারকে না জানালেও রহস্যপ্রিয় মানুষকে জানাতে দোষ কি? লেখক বানিয়ে বানিয়ে বলেছেন না সত্যি বলেছেন, সেই বিচার তারাই করুন। আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল 1974 সালের শ্রাবণ মাসের এক গুমোট দুপুরে। রাষ্ট্রপতি নিক্সন PL 480 চুক্তির অধীনে আমেরিকা থেকে পাঠানো এক জাহাজ গম চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই ফিরিয়ে নিয়ে গেছেন ফ্লোরিডার মায়ামি পোর্টে। সারা দেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ, তার উপর বন্যা। খেতে না পেয়ে আর ডায়রিয়া ম্যালেরিয়ায় দেশ জুড়ে লোক মরছে কাতারে কাতারে। কমলাপুর, গুলিস্তান, সদরঘাটের আশেপাশে দিনে রাতে লাশের পর লাশ পড়ছে। বেওয়ারিশ মরা দাফন করতে করতে আঞ্জুমান মফিদুল ইসলামের দম বেরিয়ে যাওয়ার দশা। মুখে রংচং মেখে লাল সবুজ ফিতে দিয়ে চুল বেঁধে মফস্বল থেকে উঠে আসা মেয়েরা খদ্দেরের আশায় বকের ধৈর্য নিয়ে রাত দিন দাঁড়িয়ে থাকে ওসমানী উদ্যান আর রেসকোর্স ময়দানে। আরএবির বাবা রক্ষী বাহিনী সারা দেশে নকশাল, সর্বহারা আর ডাকাতদের উকুন বাঁচা করে বাঁচছে। দেশের এই যখন নিদারুণ অবস্থা, আমি তখন মতিঝিলে ICC ট্রেডিং এজেন্সিতে জুনিয়র অ্যাকাউন্টেন্টের চাকরি করি। থাকি বংশালের কাছাকাছি আলাউদ্দিন রোডের আর্মেনীয় ধাঁচের তৈরি 150 বছর পুরনো এক বাড়িতে। জগন্নাথ কলেজে BCom পড়ার সময় থেকেই ওখানেই আছি। চাকরি পাওয়ার পর নতুন ভালোবাসায় উঠতে পারতাম, কিন্তু আমি তা করিনি। বাড়িটার মোটা মোটা নোনা ধরা দেয়াল, লোহার বিম বর্গা দেওয়া উঁচু ছাদ,
জাফরি কাটা রেলিং ঘেরা লম্বা বারান্দা আর ছায়া ছায়া ঠান্ডা ঘরগুলোকে আমার কেমন যেন একটা মায়ায় জড়িয়ে ফেলেছিল। বংশালেরই এক ওয়ার্ড কমিশনার তখন ওই বাড়ির মালিক। এই বাড়িতেই শ্রাবণ মাসের এক রোববার বেলা 1টার দিকে ঘটনাটা ঘটল। কিছুদিন থেকেই তেলাপোকার জ্বালায় তিতি বিরক্ত হয়ে পড়েছিলাম। এই প্রাণীটিকে আমি খুব ঘেন্না করি, দেখতে পেলেই পিষে ফেলি পায়ের তলায়। যদিও এ কাজে সফল খুব কমই হই। রাতে শুয়ে পড়লে এগুলো মুখের ওপর হেঁটে বেড়ায়, নাকে মুখে লেগে যায় এদের শরীরের টকটক দুর্গন্ধ। সাবান দিয়ে হাত মুখ ধুলেও ঘিন ঘিন করে কিরকম গা। ফিনিশ পাউডার, অ্যারোসল স্প্রে কোনোটাতেই কোনো কাজ হয়নি। তেলেপোকার গায়ে স্প্রে করলেই তবেই ওটা মরে। সমস্যা হলো তেলেপোকার ভূতের স্বভাব, বের হয় শুধু রাতের বেলা অন্ধকারে। দেখতে পেলে তবেই না স্প্রে করার প্রশ্ন ওঠে। এবার নিয়ে এসেছি তাই লক্ষণ রেখা নামের এক ধরনের চক। মেঝেতে ইচ্ছে মতো আঁকিবুকি কাটলেই আমার কাজ শেষ। বাকিটা করবে ওই চকের দাগ। দুপুর 1টার দিকে গোসলের আগে মুকুলের মাকে সাথে নিয়ে ঘরে চকের দাগ দেওয়া শুরু করলাম। এখানে বলে রাখি, মুকুলের মা আমার রান্না বান্না থেকে শুরু করে ঘর সাফ, কাপড় কাচা সবই করেন। পান খাওয়া, লাল ঠোঁট, পেটা শরীর আর ঝামা কালো গায়ের রঙে ছায়া ছায়া অন্ধকারে তাকে দেখলে মনে হয় মা কালীর জীবন্ত মূর্তি। মুকুলের মাকে আমি 2 ঈদে কাপড় দিই, ভালো রান্না হলে তার কিছুটা দিই এবং চাল, ডাল, তেল, নুনের কোনো হিসাব কখনো নিই না। সে বলতে গেলে পুরোপুরি স্বাধীনভাবেই সংসার চালাচ্ছে। তার সাথে আমার কথা খুব কমই হয়। এজন্যই হয়তো আমার যাবতীয় কর্মকাণ্ড জানার ব্যাপারে তার আগ্রহ অসীম। তাকে ঘরের একটি ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছি। আমি অফিসে গেলে সে ঘর পরিষ্কার, বিছানা ঠিকঠাক এসব কাজ করে দেয়। ঘরে আসবাব বলতে সামান্যই। দেয়ালে স্কার্টিংয়ের নিচ বরাবর দাগ দিয়েছি। দুদিকের দেয়ালে খড়খড়ি লাগানো জানলাগুলো লম্বায় প্রায় দরজার সমান। বাকি দেয়াল দুটোর একটি ঠিক মাঝখানে ক্লজিটের মতো একটি ফাঁকা জায়গা। আগে কাপড় চোপড়, জুতো, মোজা, হোল্ডোল এসব ওখানেই রাখা হলেও বহুদিন হলো ফাঁকা পড়ে আছে। ক্লজিটের দরজাটা খুলে দেখি ভেতরটা বেশ স্যাঁতস্যাঁতে আর ধুলো ঝুলকালিতে একাকার। আড়াআড়ি সেট করা একটি মোটা কাঠের লাঠিতে মাকড়সার জালে ঢাকা 3টে আদ্যিকালের হ্যাঙ্গার ঝুলছে। সম্ভবত মুকুলের মা ওটা পরিষ্কার করার কথা কোনোদিনও ভেবেও দেখেননি। তেলেপোকার আদর্শ ব্রিডিং গ্রাউন্ড হিসেবে তুলনাহীনের পরিবেশ। ভেবে দেখলাম পোকাগুলোকে ঝাড়ে বংশে শেষ করতে হলে ক্লজিটটা পরিষ্কার করা খুবই জরুরি। মুকুলের মাকে পানির বালতি, ঝ্যাঁটা, ন্যাকড়া এসব আনতে বলে ক্লজিটের দরজাটা খুলে দিলাম। ভেতরটা দিনের আলোতেও অন্ধকার। কিছু একটা আলোর ব্যবস্থা না করলে পুরোটা দেখা যাচ্ছে না। 3 বছর ধরে এখানে আছি, অথচ ভেতরটা ভালো করে একবারও দেখা হয়নি। ভেবেই কিরকম অবাক হচ্ছি। কেননা আমি হচ্ছি সেই দলের যারা যেখানে দেখিবে ছাই এই আপ্তবাক্যে বিশ্বাস করে জীবন কাটায়। মুকুলের মা ঝাঁটা, বালতি, তেনা এসব নিয়ে উপস্থিত হলো। তাকে পরিষ্কার করার কাজে লাগিয়ে আমি গেলাম বাসার সামনে নারায়ণের দোকান থেকে টর্চ লাইট কিনতে। পুরনো ঢাকার এই এক সুবিধে, বাসা, বাজার, হোটেল, রেস্টুরেন্ট, মসজিদ এবং গোরস্থান সব কীরকম একই জায়গায়। 3 ব্যাটারির এভারেডি টর্চ কিনে চা খেয়ে ফিরে এসে দেখি মুকুলের মা ঝেড়ে মুছে ক্লজিটটা তকতকে করে ফেলেছে। ওটার ভেতর আর বাইরের মেঝে ভেজা ভেজা। না শুকনো পর্যন্ত চকের দাগ দেওয়া সম্ভব নয়। মুকুলের মাকে বিদায় করে ক্লজিটটা টর্চের আলো ফেললাম। ভেতরটা বেশ চওড়া, অনায়াসে একজন মানুষ ঢুকতে পারবে। সামনের ধূসর দেওয়ালে পড়ে ঝিকিয়ে উঠল আলো। বালি সিমেন্টের প্লাস্টার করা সাধারণ দেয়ালে আলোর প্রতিফলন তো এমন তীব্র হওয়ার কথা নয়। বিষয়টা কি?
পরীক্ষা করে দেখলাম প্লাস্টারের বদলে ওখানে মার্বেলের স্ল্যাব বসানো। ক্লজেটের ডান দিকের দেয়ালেও মার্বেল মোড়া। বাঁদিকে আলো ফেললাম, কিন্তু কই, আলোর প্রতিফলন অন্য দুই দেওয়ালের মতো তো তেমন জোরালো হলো না। দেওয়ালের রংটাও কেমন যেন মরা মরা মনে হলো। কাছে গিয়ে ভালো করে দেখলাম দেওয়ালটা, নখ দিয়ে একটা আঁচড়ও দিলাম। যা ভেবেছিলাম ঠিক তাই। ওখানকার আসল দেওয়াল একটা কাঠের তক্তা দিয়ে আড়াল করা, বহু পুরনো তক্তা। আঙুলের গাঁটের টোকা দিয়ে বুঝলাম বেশ পুরু। মনে হলো এই আলগা তক্তার ওপাশেও কিছুটা ফাঁকা জায়গা আছে। ওই বাড়তি অংশটাই তক্তা দিয়ে আলাদা করা হয়েছে। লোহার ছেনি, হাতুড়ি কিংবা একটা শাবল পেলে চার মেরে বেশ খোলা যেত। থপথপ শব্দ শুনে পেছন ফিরে তাকালাম। মুকুলের মা রান্না শেষ করেছে, এখন চলে যাবে। আমি যেন খেয়ে নেই এ কথাটা হয়তো বলতে এসেছে। বলে কি, ভাত খাবো। উত্তেজনায় আমার পেট গুড়গুড় করছে তখন। বংশাল মোড়ে গাড়ি আর মোটর সাইকেলের পাংচার করা টায়ার সারাই করে। ওদের কাছ থেকেই ছেনি হাতুড়ি চেয়ে আনলাম। ছেনি মেরে দেয়াল থেকে তক্তাটাকে আলাদা করলাম। যে জায়গায় তক্তাটা ছিল সেখান থেকে ভেতর দিকে আরো ফুট চারেক গিয়েছে ক্লজেটটা। স্যাঁতস্যাঁতে ধুলো ভরা মেঝের ওপর চামচিকে বাদুড়ের কঙ্কাল। হালকা আধারে ধপধপ করছে এগুলোর সাদা দাঁত। ভক করে কটু একটা গন্ধ নাকে এসে লাগলো। ঝিমঝিম করে উঠল মাথার ভেতরটা। কাত হয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। দেওয়াল ধরে কোনো রকমে নিজেকে খাড়া ধরে রাখলাম। ক্লজেট থেকে বেরিয়ে টর্চটা নিয়ে আবার ফিরে গেলাম সেখানে। আলো ফেলে দেখলাম সামনে পেছনে একই রঙের মার্বেলের দেওয়াল। শুধু শেষ মাথায় যে দেওয়াল সেইটে কুচকুচে কালো, সাধারণ পাথর দিয়ে মোড়া। এরই মাঝখানে লম্বা ও চওড়ায় ফুট দুয়েকের মতো কুলুঙ্গি টাইপ গভীর একটা গর্ত। সেই কুলুঙ্গির ভেতর সাদা রঙের 1.5 ফুট লম্বা একটা মূর্তি, কিন্তু ওপরে পুরো ধুলো জমে থাকায় ভালো করে ঠিক দেখা যাচ্ছে না মূর্তিটা। বড় কুলুঙ্গিটার দুপাশে আরো দুটো ছোট ছোট কুলুঙ্গি দেখতে পেলাম। খুব সম্ভবত মোমবাতি কিংবা কুপি জ্বালিয়ে রাখার জন্য তৈরি ওগুলো। ফিরে এসে খাটের ওপর বসলাম। খুব ক্লান্ত মনে হচ্ছে নিজেকে। একে উত্তেজনা, তারপর সকাল থেকে খাওয়া নেই, বমি বমি লাগছে। গোসল করে খেতে হবে কিছু। ছেনি হাতুড়িটাও ফিরিয়ে দেওয়া দরকার। ভেবেছিলাম কি না কি পেয়ে যাব। পেলাম 3টে ফাঁকা কুলুঙ্গি আর ধুলো ভর্তি একটি 1.5 ফুট লম্বা মূর্তি। এসব মূর্তি বেশিরভাগ ক্ষেত্রেই গৃহদেবতার হয়। গৃহের ঐশ্বর্য ধরে রাখাই এসব দেবতার কাজ। অন্তত যারা এগুলো রাখে তারা তাই বিশ্বাস করে। বেচলেও যে খুব বেশি টাকা পাওয়া যাবে এমন নয়। ছাঁচে ঢেলে বানানো পোড়া মাটির তৈরি এগুলো টেরাকোটা নামেই বেশি পরিচিত। মহাস্থানগড়, পাহাড়পুর, কান্তজির মন্দির থেকে শুরু করে বাজারের মন্দিরগুলো পর্যন্ত এসব টেরাকোটায় বোঝাই। তবে ধন্দে যেটা ফেলেছে সেটা হলো একে এত গোপন করে রাখা হয়েছে কেন? আশপাশের দেয়ালে মার্বেল স্ল্যাবই বা কেন লাগানো? না, ভালোভাবে দেখতে হবে মূর্তিটা। একটা মাঝারি সাইজের রং করা ব্রাশ হলে পরিষ্কার করা যেত ওটা। মোছামুছি করতে গেলে ভেঙে টেঙে যেতে পারে। ড্যাম্পের ভেতর বহুদিন পড়ে থাকলে পোড়া মাটিও ফুসফুস হয়ে ওঠে। ব্রাশ কিনতে হলে যেতে হবে হার্ডওয়্যারের দোকানে। মনে মনে ভাবলাম, ভালো ঝামেলা হলো দেখছি। সারাদিন দোকানে দোকানই কাটাবো নাকি? ছেনি হাতুড়ি ফেরত দিয়ে হার্ডওয়্যারের দোকান থেকে মাঝারি সাইজের রং করা ব্রাশ কিনে এনে গোসল করে খেয়ে দিয়ে বিছানায় যখন গা এলিয়ে দিলাম, শরীরে তখন পাশ ফিরে শোয়ার মতো শক্তিও আর অবশিষ্ট নেই। মশার কামড়ে যখন ঘুম ভাঙল তখন সন্ধে গড়িয়ে গেছে। ঘর অন্ধকার। মুকুলের মা রাতের খাবার তৈরি করার জন্য তখনও আসেনি। বাইরে গিয়ে চা নাস্তা খেয়ে ঘরে ফিরলাম।
আলো জেলে ক্লজেটের দরজা খুলে টর্চের আলো ফেললাম ওটার ঠিক ভেতরে। দুপুরে খোলার পর একদিকে সরিয়ে রেখেছিলাম তক্তাটা। আস্তে আস্তে ব্রাশ চালিয়ে পরিষ্কার করলাম মূর্তিটাকে। দুদিকে দুটো প্যাঁচা, মূর্তির মাঝে সাদা বেলে পাথরের যুবতীর নারীর মূর্তি। সম্পূর্ণ নগ্ন শরীরটা থেকে স্বাস্থ্য আর যৌবন যেন ফুটে বেরোচ্ছে। ঢেউ খেলানো চুল, ভুরু, চোখ, স্তন, উরু, তলপেটের প্রতিটা বাঁক নিখুঁত। দেখে মনে হলো মেয়েটি মাঝারি একটি গাছের বাঁকানো গুড়ি দুই পা হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। যুবতীর ডান কাঁধের ওপর লেপ্টে আছে গাছের একটি কাটা ডাল। তকতকে মসৃণ গাছের গুড়ি, সেটাতে না কোনো ডালপালা না কোনো পাতা। প্যাঁচাগুলোর তাকিয়ে দেখলাম ওগুলোর পা পাখির পায়ের মতো নয়, তরুণী মেয়েদের পায়ের মতো। ড্যাম পরিবেশের কারণে মূর্তির গায়ে রাষ্ট্রের দাগ পড়ে গেছে। এই দাগ ওঠাতে হলে মূর্তিটাকে স্পিরিট দিয়ে ঘষতে হবে। ঘরে রাবিং অ্যালকোহল ছিল। রুমালে অ্যালকোহল লাগিয়ে ঘষে ঘষে দাগ কিছুটা তুলেও ফেললাম। যেটাকে গাছ মনে করেছিলাম, দেখলাম সেটা আদৌ কোনো গাছ নয়। যুবতীকে জড়িয়ে ধরে থাকা একটি মোটা সাপ ওটা। সাপের পুঁতির মতো চোখগুলোতে নীল রঙের ছোট ছোট পাথর বসানো। কুলুঙ্গি দুটোর দিকে চেয়ে দেখলাম ওগুলোর মাথায় ঘন কালো রঙের ছোপ। কোনো এক সময়ে নিয়মিত বাতি জ্বালানো হতো ওগুলোর ভেতর। অনেকক্ষণ হয়ে টর্চ জ্বালিয়ে রেখেছি, কটা আলো বেরোচ্ছে। ব্যাটারি শেষ হয়ে এসেছে ওটার, যে কোনো মুহূর্তে নিভে যাবে টর্চ। দুটো মোম ধরিয়ে দুই কুলুঙ্গিতে রাখলাম। মোমের কাপা কাপা আলোয় মনে হলো যুবতীর শরীরের ওপর মোচড় খাচ্ছে সাপটি। তাকিয়ে থাকলে নেশা ধরে যাচ্ছে। জোরে দরজা ধাক্কানোর শব্দে আমার ঘোর কাটল। ক্লজেটের দরজা বন্ধ করে রুমের দরজা খুলে দেখি মুকুলের মা দাঁড়িয়ে আছে। রাতের রান্না শেষ, যাওয়ার আগে আমাকে এক কাপ চা বানিয়ে দেবে কিনা জানতে চায়। তাকে বিদায় দিয়ে কাপড় চোপড় পরে বাইরে বেরোলাম। ভাবলাম খোলা হাওয়ায় একটু হাঁটাহাঁটি করে আসি। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা। একে রোববার, তার ওপর এমনিতেই তখন ঢাকায় লোকজন এখনকার তুলনায় অনেক কম ছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম হোসেনি দালানের সামনে বুড়িগঙ্গার ধারে। প্রকাণ্ড কম্পাউন্ডের এই ভাঙাচোরা প্রাসাদটি এককালে দোদন্য প্রতাপে কাঁপত। ভারতবর্ষের দণ্ডমুণ্ডের কর্তারা এখানে বসে বাইজি নাচ দেখতেন, ফিস্ট খেতেন আর বড় বড় সিদ্ধান্ত নিতেন। এখন এখানে এসে জুটেছে রাজ্যের ভবঘুরে আর ভিকিরি 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 ভিকিরি। সামনে চলছে মদ, গাঁজা, জুয়া, মাগিবাজি। আশপাশে ওত পেতে আছে ছিনতাইকারী, হাইজ্যাকার। তখনও দালানটির আশেপাশে অনেকগুলো পুরনো বাড়ি দেখা যেত, নবাবের কর্মচারীদের কোয়ার্টার। এখন ভূমি ডাকাতেরা ওগুলো দখল করে ভেঙে চুরে রুচিহীন সব দালান তুলেছে। এ কালের লেখক হুমায়ুন আজাদ একবার বলেছিলেন, সব কিছু নষ্টদের অধিকারে যাবে। বাস্তবে হয়েছেও তাই। হোসেনি দালানের সামনে গেলে প্রায় মনে পড়তো একটা কিংবদন্তির কথা। এক সময় কাহিনীটা এই এলাকায় সবার মুখে মুখে ছিল। নবাব সলিমুল্লাহ প্রতিদিন ভোরে বুড়িগঙ্গায় গোসল সেরে ফজরের নামাজ আদায় করতেন। এজন্য সুন্দর একটি ঘাটও বানিয়েছিলেন। নবাব একদিন খুব ভোরে গোসল করতে এসে দেখলেন শাড়ি পরা টকটকে ফর্সা এক যুবতী সোনার বদনা হাতে ঘাটের সিঁড়িতে একাকী বসে আছে। মেয়েটির গা ভরা সোনার গহনা, খালি পায়ে লাল আলতা দেওয়া। তখনও ভোরের আলো ঠিক মতো ফোটেনি। সলিমুল্লাহ মেয়েটিকে মিষ্টি কথায় ভুলিয়ে আধো অন্ধকারে প্রাসাদে এনে নিচতলার এক গোপন কুঠুরিতে রেখে দেন। সেখান থেকে তাকে তিনি কোনোদিনও বের হতে দেননি। নবাব ছাড়াও ও ঘরে ঢোকার সাধ্য কারো ছিল না। সলিমুল্লাহ বিশ্বাস করতেন, যতদিন ওই মেয়েটি তার প্রাসাদে থাকবে ততদিন তার ঐশ্বর্যের কোনো ঘাটতি হবে না। আরও শোনা যায়, মেয়েটি সোনার
বদনাটি হীরা চুন্নি পান্নায় ভর্তি ছিল। নবাব যুবতীর কাছ থেকে বদনাটি নিয়ে নেন। সলিমুল্লাহ মারা যাওয়ার কিছুদিন পর মাঘ মাসের তীব্র কুয়াশায় ঢাকা এক ভোরে প্রাসাদের দারোয়ান দেখল লাল শাড়ি পরা সোনার গহনা গায়ে একটি মেয়ে গেট পার হয়ে ঘাটের সিঁড়ির দিকে নেমে যাচ্ছে। ব্যাপার কি জানার জন্য দৌড়ে গিয়ে সুনসান ঘাটে গিয়ে দেখে মেয়েটি উধাও। এরপর থেকেই পড়তে শুরু করে নবাবদের অবস্থা। আমার খুব ইচ্ছে ওই ঘরটি দেখার। নবাবের সাথে যুবতীর কী ধরনের সম্পর্ক ছিল সেটা জানারও আকাঙ্ক্ষা রয়েছে। মনে পড়ল যুবতী মেয়ে একটা আমার ঘরেও আছে, পার্থক্য এই যে সে পাথরের, আর তার গায়ে একটা সুতোও নেই। নদীর ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। খেয়ে দিয়ে বিছানায় ফিরে রবীন্দ্রনাথের মণিহারা পড়তে পড়তে ঘুম এসে গেল। অদ্ভুত রহস্যময় এক গল্প, সময় পেলে পড়ে দেখবেন। ঘুমিয়ে পড়তে পড়তে মনে হলো ক্লজিটে যে মূর্তিটা আছে ওটার একটি নাম দেওয়া দরকার। কল্পনায় দেখতে পেলাম যুবতী মেয়েটির লতানো চুল, তার অপূর্ব বন্য সৌন্দর্য। ঘুমের অতলে তলিয়ে যেতে যেতে হঠাৎ ওটার নাম রাখলাম বনলতা। পরদিন সকালে অফিসের কাজ শুরু করলাম এক নিদারুণ দুঃসংবাদ শুনে। অফিসের এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্ট অমল বোসের বাসা বক্সিবাজারে। সন্ধ্যের সময় নিউ মার্কেট কাঁচা বাজার থেকে সদাইপাতি করে ফেরার সময় পলাশির মোড়ে ছিনতাইকারীদের হাতে পড়েছিলেন। ঘড়ি, আংটি, মানি ব্যাগ, বাজার সবই তারা নিয়ে গেছে। তবে ভয়ঙ্কর ব্যাপার যেটি হলো, ছিনতাইকারীরা যখন সবকিছু নিয়ে হাসতে হাসতে সলিমুল্লাহ হলের পাশ দিয়ে জহুরুল হক হলের দিকে সরে পড়ছে, তখন অমলবাবু রাগে ফেটে পড়ে পেছন থেকে একজনকে জাপটে ধরে চেঁচাতে শুরু করেন। সঙ্গীকে ছাড়াতে গিয়ে হাইজ্যাকারদেরই একজন তখন ড্যাগার দিয়ে অমলবাবুর পেটটা আড়াআড়ি ছিঁড়ে দেয়। বাবু এখন শুয়ে আছেন ঢাকা মেডিকেলের আইসিইউতে। 6 মাসের আগে কাজে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। দুপুরে ঠিক লাঞ্চ আওয়ারের আগে কোম্পানির এমডি আফতাব সাহেব আমাকে তার চেম্বারে ডেকে পাঠালেন। সেদিন থেকে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টের দায়িত্ব দেওয়া হলো আমাকে। নর্মাল অবস্থার এই পোস্টটা পেতে 10 বছর তো লাগতই, সেই সাথে দরকার হতো ভাগ্যেরও। বেতন বেড়ে গেল 4 গুণ। কোম্পানির সব ইম্পোর্ট এক্সপোর্টের খবর থাকে এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টের কাছে। এই কারণে এই পোস্টে যে থাকে তার ক্ষমতাও অনেক। সকালে কাজ করছিলাম বড় একটা হল ঘরে, স্যার টেবিলের একসাথে বসে। অথচ বিকেলে বসলাম এক্সিকিউটিভ অ্যাকাউন্টেন্টের চেম্বারে। দরজার পাশে টুলের ওপর বসা পিয়ন হেঁটে হেঁটে। রুটটা খুব সিম্পল। প্রথমে যাই বিমান অফিসের সামনে, সেখান থেকে ডিআইটি হয়ে গুলিস্তান সিনেমা হল, এরপর ফায়ার ব্রিগেড হয়ে হেড অফিসের পাশ দিয়ে ঢুকি আলিউদ্দিন রোডে। কিছুটা সামনে এগোলেই হাতের ডানে পড়ে হাজির বিরিয়ানির দোকান। মাঝে মধ্যেই ওখান থেকে বিরিয়ানি খেয়ে বাসায় ফিরি। আজও বাসায় ফিরে কাপড় ছেড়ে গোসল ছেড়ে যখন খবরের কাগজ নিয়ে বিছানায় বসলাম, মুকুলের মা এক গ্লাস পানি, টোস্ট বিস্কুট আর চা রেখে গেল। কাগজ পড়া শেষ করে ছাদের দিকে তাকিয়ে আছি। এমন সময় হঠাৎ মনে পড়ল মূর্তিটার কথা। দুটো মোম ধরিয়ে ক্লজিটটা ঢুকলাম। আগের মতোই দেয়ালে ঝুলে আছে ওটা। কিছু সময় তাকিয়ে থাকলে মনে হয় ওটার শরীরের ওপর মোচড় খাচ্ছে সাপটা। তাকিয়ে আছি তো আছি। সংবিত যখন ফিরে পেলাম মুকুলের মায়ের ডাকে, রান্নার লবণ নেই। ক্লজেট থেকে বেরিয়ে মুকুলের মায়ের হাতে একটা টাকা দিয়ে লবণ আনতে পাঠালাম। আর ঠিক তখনই বিদ্যুতের চমকের মতো একটা কথা মনে হলো বললে ঠিক বলা হয় না, আসলে মনের ভেতর থেকে কে যেন হঠাৎ বলে উঠল। মনে হলো কে যেন বলছে। পরদিন সকালে অফিসে গিয়েও মাথার ভেতর ওই একই কথা ঘুরতে লাগলো। ধরা যাক অনেক লবণ কিনে রাখলাম, কিন্তু তারপর কি হবে? তবে এ কথা ঠিক যে আগে স্থিতিশীল থাকলেও স্বাধীনতার পর থেকেই কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ বেড়ে যেত। কিছু লবণ কিনে রাখলে কেমন হয়? ধরা যাক 100 মণ।
বর্ষাকাল চলছে, অফ সিজন, কিনে দেখা যেতে পারে, লস হলে আর কতই বা হবে। তখন 1 সের লবণের দাম ছিল 60 পয়সা থেকে 12 আনা। অফিসের পেটি ক্যাশে সবসময় 50,000 মতো টাকা থাকতো। সেখান থেকে 2,000 টাকা উঠিয়ে পাইকার বাজারে থেকে 100 মণ লবণ কিনে অফিসেরই গোডাউনে ফেলে রাখলাম। সপ্তাহ 2 পর হঠাৎ বাড়তে লাগলো দাম। আপনারা জানেন সে সময় প্রতি সের লবণ 20-22 টাকাতেও বিক্রি হয়েছে। যার কাছ থেকে কিনেছিলাম বিক্রি করলাম তার কাছেই। কেনা ছিল 2,000-এ, বেচলাম 80,000-এ। সেই সময় 78,000 টাকা মানে অনেক টাকা। রাতারাতি বড়লোক হয়ে গেলাম। এই ঘটনার মাসখানেক পর ঘটল একই রকম আরেকটি ঘটনা। তবে মুকুলের মা এবার লবণের পরিবর্তে উল্লেখ করল শুকনো মরিচের কথা। গতবারের মতো তখনও আমি ক্লজেটের ভিতরেই ছিলাম। এখানে বলে রাখি, প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জেলে মূর্তিটির দিকে তাকিয়ে থাকা আমার প্রধান একটি কাজ হয়ে দাঁড়িয়েছিল। ওই কাজটি না করলে ঠিক শান্তি পেতাম না মনে। তবে এবার আর অত চিন্তা করলাম না। এমডি সাহেবকে রাজি করিয়ে প্রচুর শুকনো মরিচ কিনে গোডাউনে ভরে ফেললাম। তার সাথে আমার 50-50 লাভের চুক্তি হলো। অফিসকে এর মধ্যে জড়িয়ে ফেলার পেছনে কারণও ছিল। ভেবে দেখলাম এভাবে একা একা যদি টাকা বানাতে থাকি তাহলে সহকর্মীদের কোপানলে পড়তে বেশি সময় লাগবে। তারা যদি কেউ একবার রক্ষী বাহিনীর কানে আমি মজুদদার, কালোবাজারিও কথা তুলে দেয় তাহলে আর দেখতে হবে না। এ কথা সবাই জানে। 5 টাকা সেরের শুকনো মরিচ তখন বিক্রি হয়েছিল 160 টাকায়। এই ঘটনার পর এমডি সাহেবের সাথে আমার ভাব হলো গলায় গলায়। একসাথে লাঞ্চ করি, ডিনার খাই, পার্টিতেও যাই। এখন মূর্তির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের যেসব জিনিস ইম্পোর্ট করা হয় সেসব জিনিসের কথা চিন্তা করলেই যে কোনো একটা আইটেমের নাম আমি পেয়ে যাই। যদিও তখনও আমি সেই একই বাসায় থাকি, মুকুলের মায়েরই রান্না খাই, তবু আমার ভেতরে একটা বড় পরিবর্তন এসে গেল। মেয়েদের প্রতি হয়ে পড়লাম ভীষণ দুর্বল। আজে বাজে মেয়েদের প্রতি যতখানি না হলাম, তার থেকে বেশি হলাম ভদ্রঘরের মেয়েদের প্রতি। যে কোনো উপায়ে তাদের বিপদগামী করা আমার কাছে হয়ে উঠল একটা নেশার মতো। আমার প্রথম শিকার হলো আমাদেরই অফিসের রিসেপশনিস্ট মেয়েটি। ভদ্রঘরের গ্র্যাজুয়েট মেয়ে। যুদ্ধের আগে এর বাবা যথেষ্ট ধনী ছিলেন, এখন অভাবে পড়ে চাকরি করছে, আশায় আছে ভালো একটা বিয়ের। এই মেয়েকে নিয়ে কক্সবাজারে কুরবানি ঈদের 4 দিন ছুটি কাটিয়ে এলাম। এরপর নজর দিলাম এমডি সাহেবের পরিচিত বৌঝিদের নিয়ে। তবে এতেও আমার শান্তি হলো না। আমি চাইলাম আমার পরিচিত পুরুষেরা সবাই আমার মতো চরিত্রহীন হোক। তাই অফিস থেকেই শুরু করলাম। এমডি সাহেবকে বোঝালাম অফিসের অন্য কর্মচারীদেরও লাভের একটা হিস্সা দেওয়া দরকার। তা না হলে কে কখন ঝামেলা বাঁধাবে কে জানে। আসলে এসব বকওয়াস। মূল উদ্দেশ্য ওদেরকে আমার কাছাকাছি নিয়ে আসা। ছুটির দিনগুলোতে সহকর্মীদের নিয়ে মদ জুয়ার আড্ডা বসিয়ে দিতাম হোটেল পূর্বাণী অথবা ইন্টারকন্টিনেন্টালে। ভদ্রঘরের শিক্ষিত বিবাহিত অবিবাহিত মেয়েরা আমাদের সঙ্গ দিত। এসব সহকর্মীর স্ত্রীরা সচ্ছলতার মুখ দেখল ঠিকই, তবে ঘরের শান্তি হারালো চিরতরে। কলিগদের অনুপস্থিতিতে নিয়মিত তাদের বাসাতেও আমি যেতে শুরু করলাম। এত কাণ্ডের ভেতরেও রাতে বাসায় ফিরলেই আমি মোম জেলে মূর্তির সামনে গিয়ে দাঁড়াতাম। মাঝে মধ্যে একটি গোলাপ কিংবা গন্ধরাজ ফুল রাখতাম ওটার পায়ের কাছে। তবে একটা প্রশ্ন সবসময় আমার মনে উকি দিত, মূর্তিটা কিসের, আর ওটা ওখানে রাখলই বা কে? এরই ভেতর আরেকটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমার হাত পা গাল ফুলে যেতে লাগলো। দেখলে মনে হতো পানি জমেছে ওই জায়গাগুলোতে। চোখের নিচে মাংসপিণ্ড দুটো পোটলার মতো ঝুলতে লাগলো। আয়নায় নিজের চেহারা দেখে মনে হয় সামনে রাবণের মা দাঁড়িয়ে আছে।
অল্প শ্রমেই হাঁপিয়ে যেতে লাগলাম। আগে এক ঘুমে রাত পার করতাম, এখন ঘুমালেই ভীষণ নোংরা সব স্বপ্ন দেখে ঘেমে নিয়ে উঠি। সারা রাতে ঘুম হয় ছাড়া ছাড়া, সবসময় অস্থির লাগে, মেজাজ চড়ে থাকে সপ্তমে। আমার অনেক টাকা, অন্যেরাও টাকা বানিয়েছে আমাকে দেখেই। কার ঘাড়ে কয় মাথা আমাকে কিছু বলে? ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, ভিখিরি, হোটেলের বয়, বেয়ারাদের সাথে মানবেতর ব্যবহার করতে লাগলাম আমি। তবে ভালো মন্দ জ্ঞান তখনও আমার সম্পূর্ণ লোপ পায়নি। তখন ফাগুন মাস। রোববার সকাল 11টার দিকে বাসা থেকে বের হলাম এমডি সাহেবের সাথে ঢাকা ক্লাবে মেজবানির দাওয়াতে যাওয়ার জন্য। ঘর থেকে বেরোতেই মুকুলের মায়ের সাথে দেখা। কি রান্না হবে জানতে চায়। দুপুরে বাইরে খাবো, ফিরতে রাত হবে বলে কোনো রকমে বিদেয় করলাম তাকে। বাসার সামনে রিক্সার জন্য অপেক্ষা করছি, এমন সময় শুনতে পেলাম কে যেন ভাইয়া ভাইয়া করছে। তাকিয়ে দেখি নারায়ণ আমাকে দেখে হাত নেড়ে ডাকছে। তার দোকানে বসা এক হিন্দু ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দিল নারায়ণ। ভাইয়া, ওনার নাম জীবন চৌধুরী, খুলনা থেকে এসেছে। এ বাড়িতে থাকে এমন একজনের সাথে দুটো কথা বলতে চান। জীবন চৌধুরীর দিকে তাকালাম। 50-এর কাছাকাছি। ওই ভদ্রলোককে কুন্দর্প কান্তি বললেও কম বলা হয়। চওড়া কপালের ওপর ঢেউ খেলানো পাতলা চুল, টিকালো নাক, ফর্সা ধবধবে গায়ের রং, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরনে, পায়ে পামশু, গলায় চন্দন কাঠের ছোট মালা, কপালে চন্দনের টিপ। নারায়ণের দোকানের সামনে দাঁড়িয়ে একজন অপরিচিত লোকের সাথে ফালতু আলাপ করার প্রশ্নই ওঠে না। তারপরও আমি দাঁড়ালাম। আসলে ভদ্রলোককে দেখে একরকম মুগ্ধই হয়েছিলাম। ভাবলাম দু এক কথা বললে ক্ষতি কি। মেজবানি শুরু হতে তখনও ঘণ্টাখানেক বাকি। খুলনা তো আর ওই সাভার বা নারায়ণগঞ্জ নয়। এত দূর থেকে যখন এসেছে বলি না দু চারটে কথা। অনিচ্ছা সত্ত্বেও স্রেফ ভদ্রতার খাতিরে চৌধুরীবাবুকে বললাম, চলুন না বাড়ির ভেতরে, আমার ঘরে গিয়ে বসি। ভাই শুনুন, সময়ের মূল্য আমি বুঝি। বের যখন হয়েই পড়েছেন, ফিরে আর কি হবে? তার চেয়ে বরং যেদিকে যাচ্ছিলেন সেদিকেই চলুন। যেতে যেতেও তো কথা বলা যায়। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিন্ন কথা। না না, অসুবিধে আর কি। দুপুর 12টায় ওই দৈনিক বাংলার মোড়ে আমাদের এমডি সাহেবের সাথে দেখা করার কথা। ওখান থেকে আমরা অন্য আরেকখানে যাব। তাহলে রিক্সা নিয়ে ওদিকেই যাওয়া যাক, কি বলেন? শিওর, চলুন। রাস্তা ফাঁকা, গাড়ি ঘোড়া নেই বললেই চলে। শেখ সাহেব 4র্থ সংশোধনী দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড আর খবরের কাগজের মুখ দুটোই বন্ধ করেছেন। মাঝে মধ্যে গাঢ় সবুজ রঙের উর্দি পরা রক্ষী বাহিনীর গাড়ি পাশ দিয়ে হুশ করে বেরিয়ে যাচ্ছে। এই বাহিনীর জওয়ানেরা সারাদিন রেকি করে। একটা মাছিও গলতে পারবে না এদের চোখের সামনে দিয়ে। ওই খান সেনাদের উচিত ছিল এদের কাছ থেকে ট্রেনিং নেওয়া। ফুলবেড়িয়া রেলগেট ওই পার হয়ে রেলওয়ে হাসপাতালের কাছে ডান দিকে মোড় নিল রিক্সা। ঠিক সেই সময়ে মুখ খুললেন জীবনবাবু। আপনি লিলিথ হাউসে কতদিন হলো আছেন? কি হাউস বললেন? লিলি হাউস? ভাই, লিলি হাউস তো বলিনি, বলেছি লিলিথ হাউস। এ আবার কি ধরনের নাম? জীবনেও শুনিনি। বরঞ্চ ও বাড়ির যে একটা নাম আছে তাই তো জানতাম না। না জানাই স্বাভাবিক। নাম ফলকের মার্বেল স্ল্যাবটা তুলে ফেলা হয়েছে অনেক আগেই। আর তাছাড়া করিমিয়া কমিশনার যে বাড়ির মালিক, সেই বাড়ির নাম যদি দেওয়াও হয় তাহলে সেটা হবে হাজেরা কুটির। জীবনবাবু, কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করি। শুনুন ভাই সাহেব, আমি কালীঘাট হাই স্কুলের হেডমাস্টার। সারা দিন অসংখ্য প্রশ্নের উত্তর দেওয়া আমার অন্যতম প্রধান কাজ।
দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে একাধিক প্রশ্ন করেন। বাড়িটা সম্পর্কে এত কিছু জানলেন কি করে আপনি? আর আমার সাথে কথা বলতেই বা চাইছেন কেন? প্রথম প্রশ্নের উত্তরে বলছি, এই বাড়িটা এক সময় আমার ঠাকুরদার ছিল, আমার ছোটবেলা কেটেছে ওখানে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, বহুদিন আগে নিদারুণ এক দুর্ঘটনার কারণে এই বাড়িটা আমাদের ছেড়ে যেতে হয়েছিল। স্কুলের একটা কাজে ডিজি ঢাকা অফিসে এসেছিলাম। সন্ধ্যের লঞ্চে খুলনা ফিরে যাব আজকে। নবাবপুর রোডের যে হোটেলে উঠেছি সেটা ওই বাড়িটা থেকে খুব বেশি দূরে নয়। ভাবলাম এত কাণ্ড যে বাড়িটাতে ঘটলো সেটা একবার দেখেই আসি। ওখানে যদি কেউ থাকে তার সাথে দুটো কথাও বলা যাবে। এক কথায় দুর্দান্ত এই লোকের কথা বলার আর্ট, যাকে বলে একদম টু দ্য পয়েন্ট। বঙ্গদেশে 100 জনের ভেতরে 99 জনেরই এই গুণটির অভাব আছে। এর কথা শুনতে আমার ভালো লেগেছে। গুলিস্তান সিনেমা হল পার করছে রিক্সা, 5-7 মিনিটের ভেতর দৈনিক বাংলার মোড়ে পৌঁছে যাবে। ভেবে দেখলাম এর কাছ থেকে হয়তো পুরো ঘটনাটা শোনার একটা সুযোগ থাকলেও থাকতে পারে। বলা যায় না, মূর্তির ব্যাপারেও এর কিছু না কিছু জানা আছে। মতিঝিল থেকে স্টেডিয়ামে ঢোকার গেটের পাশেই একটা বেশ ভালো রেস্টুরেন্ট ছিল, বলা বাহুল্য এখনও আছে। জীবনবাবুকে নিয়ে সেখানে গেলাম। একে তো রোববার, তার উপর লাঞ্চ আওয়ারের এখন অনেক দেরি। ফাঁকা রেস্টুরেন্টে সমুচা আর 2 কাপ চায়ের অর্ডার দিয়ে কোনার একটি টেবিলে থিতু হয়ে বসলাম দুজনে। জীবন চৌধুরীকে বললাম, স্বীকার করছি আমার পুরো মনোযোগ আপনি আকর্ষণ করতে পেরেছেন। আমার ধারণা রিকশায় বসে যে কথাগুলো আপনি বললেন সেটা আসলে মূল বক্তব্যের ভূমিকা। ডিনার সার্ভ করার আগে বলা যায় ওই অ্যাপিটাইজার। আপনাকে এখানে নিয়ে আসার পেছনে একমাত্র কারণ আপনার মূল বক্তব্য শোনা। আপনি শিক্ষিত, বুদ্ধিমান মানুষ। আশা করি আমার উদ্দেশ্য ধরতে পেরেছেন। মনে হয় এখন আপনার ঝেড়ে কাশার সময় হয়েছে। কি বলেন জীবনবাবু? 2টো মাংসের পুর দেওয়া সমুচা খেয়ে চায়ে চুমুক দিয়ে কথা শুরু করলেন জীবনবাবু। আপনাকে গোড়া থেকেই বলি, 1855 সালে এই বাড়িটা বানিয়েছিল আইজ্যাক কোহেন নামের এক ইহুদি। বেশিরভাগ লোকেই মনে করে বাড়িটা আর্মেনীয় ধাঁচের, আসলে ওটার স্থাপত্য শৈলী সিরীয়। তখন দেশে চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চালু করলেন তার কুখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত আইন। সারা দেশ জুড়ে সৃষ্টি হলো বড় বড় সব আয়েশি জমিদারের। এই সব জমিদারের বুকে যাওয়া ছেলেদের চড়া সুদে হ্যান্ড নোট ধার দেওয়ার কাজই ছিল এই কোহেনের মূল ব্যবসা। ঢাকার রেসকোর্স ময়দানের ঘোড়দৌড়ের বুকির কাজও করত সে। কোহেনের এই দেশে ঘাঁটি গাড়ার পেছনে ছোট্ট একটা ইতিহাসও আছে। লন্ডনে বসে ইংরেজরা দেখলো যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসাররা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। কথাটা খুবই সত্যি। এত বড় ঐশ্বর্যশালী ভূখণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা যদি ইংল্যান্ডের একটা কোম্পানি হয়, তাহলে কোম্পানির লোকেরা ওই অঢেল সম্পদের একটা অংশ তাদের পকেটে তো পুরবেই। কোম্পানির কর্মচারীরা তখন ব্যবসা বাণিজ্য, দুর্নীতি এবং নীল চাষ করে 2 হাতে পয়সা লুটছে। এরকম অবস্থায় দলে দলে ইংরেজ ভাগদের নিশি এ দেশে আসতে থাকে। তবে এ কথা ঠিক যে তাদের অনেককে নিঃস্ব হাতেও এখান থেকে ফিরতে হয়েছে। কোহেনের ব্যাপারটা ভিন্ন। সে টাকা বানিয়েছিল অন্যভাবে, হয়ে উঠেছিল এক জীবন্ত কিংবদন্তি। ব্রিটিশ নাগরিক হলেও কোহেনের বাপ ঠাকুরদা ছিল সিরীয়। সিরিয়ার এমন কিছু ইহুদি আছে যারা পুজো করে অত্যন্ত প্রাচীন কিছু অপদেবতার।
বহু আগে থেকেই ইহুদিরা অর্থলোভী চশমখোর হিসাবে সারা দুনিয়ায় পরিচিত। এরা বিশ্বাস করে কিছু প্রাচীন অপদেবতা আছে যাদের নৈবেদ্য দিলে প্রচুর অর্থ লাভ হয়। এদের কাবালিস্ট বলা হয়। কোহেনের বাগদাদারা ছিল এমনই এক কাল্ট বা সংঘের সদস্য। এই কাল্টের আদিগুরু রাব্বি আকিবা বাস করত সিডন নামের প্রাচীন এক নগরে। আকিবা শাফির জাজির এবং জোহর নামের দুটো বইতে সব কিছু লিখে রেখে যায়। সেও আজ থেকে প্রায় 2000 বছর আগের ঘটনা। ধীরে ধীরে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে এই কাল্ট। সাধারণ ইহুদি খ্রিস্টানরা দেখলো সব কিছু কাল্টের দখলে চলে যাচ্ছে, এদের না থামালে আর চলছে না। তারা একসাথে হয়ে ঘোষণা দিল এই কাল্টের সদস্যরা আসলে শয়তানের পুজো করে, তাদের প্রকাশ্যে পুড়িয়ে মারা হোক। রাতারাতি প্রাণ হারালো কাল্টের অসংখ্য সদস্য। আমার ধারণা কোহেনও সেই দলেরই একজন, তবে সে সব পরিচিত অপদেবতা বাদ দিয়ে পুজো করত এক অপদেবীর। এই অপদেবীর নামই লিলিথ। দেবীর শ্রীচরণে পুরো বাড়িটাই উৎসর্গ করেন কোহেন, নাম দেন লিলিথ হাউস। বাড়ির দোতলায় বড় একটা হল ঘরকে সে বানিয়েছিল তার রংমহল। সেখানে মদ, জুয়া, বাইজি নাচ এই সব অপকর্মই চলতো সমানে। ঝামেলাটা শুরু হলো এখান থেকেই। আজকাল বারবণিতারা সমাজের বোঝা, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। বেশ্যারা ছিল সমাজের মান্যগণ্য বিত্তশালী সম্প্রদায়। রবীন্দ্রনাথের গল্প কবিতায় নগরের নটির উল্লেখ আছে শয়ে শয়ে। ওটা থেকেই এদের গুরুত্ব বোঝা যায়। সেকালের নামকরা নটিদের নিজের বাড়িতে এনে মাজমা বসানো আভিজাত্যের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কোহেন ছিল ঢাকার সেরা এক নটি, কনকলতার নিয়মিত গ্রাহক। সপ্তাহে 2 দিন লিলিথ হাউসে সে তাকে আনবেই। নটিও কোহেনকে সাধারণ গ্রাহক হিসাবে না দেখে অনুরাগী হিসাবেই দেখতে শুরু করলো। হাজার হলেও কোহেন শ্বেতাঙ্গ, তার উপর অসম্ভব শক্তিশালী। একবার বিক্রমপুরের অল্প বয়সী এক জমিদার কোহেনের অতিথি হয়ে কনকলতার সান্নিধ্যে এলো। এরপর থেকেই কনকলতাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠল সে। ইচ্ছা কনকলতাকে পাকাপাকি ভাবে নিজের কাছে রেখে দেবে, কিন্তু কোহেন তো তা সেটা মেনে নিতে পারে না। এ নিয়ে একদিন গন্ডগোল চরমে উঠলে বিক্রমপুরের জমিদার সবার সামনে কোহেনকে শুয়োর খেকো বিদেশি সাদা কুত্তা বলে গালি দিয়ে বসল। কোহেনও কম যায় না। সে ধরল ঢাকার পুলিশ সুপার অ্যান্ড্রু ম্যাথার্সকে। একজন ব্রিটিশ নাগরিককে হুমকি দেওয়ায় 3 মাসের জেল হয়ে গেল সেই বিক্রমপুরীর। 90 দিনের জেল জীবনের অভিজ্ঞতা জমিদারের প্রতিজ্ঞা করে উঠল ইহুদি সুদখোরের শেষ দেখে ছাড়বে। বিক্রমপুরীর কপাল ভালো, ইহুদির শেষ দেখার জন্য তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার পর ঢাকার কিছু সিপাহীকে টাকা খাওয়ালো বিক্রমপুরী। এক রাতে লিলিথ হাউসে হানা দিল বিদ্রোহী সিপাহী। কোহেন তখন দোতলার রংমহলে কনকলতার কোলে মাথা রেখে শুয়ে আছে। প্রথমে রংমহলের দামি ইরানি কার্পেটের উপর দুজনকে জবাই করে দিল সিপাহীরা। এরপর কোহেনের হাত, পা, জিহ্বা, পুরুষাঙ্গ কেটে টুকরো টুকরো করে আগুন লাগিয়ে দেওয়া হলো ঘরটিতে। আমার ঠাকুরদা অশ্বিনী কুমার চৌধুরী 1921 সালে বাড়িটা নিলামে কিনে নেন। আপনি নিশ্চয়ই জানেন সেই সময় বঙ্গভঙ্গ বড় একটা ইস্যু হয়ে দেখা দিয়েছিল। পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার পর আবার একসাথে জোড়া লাগানোর কারণে ঢাকার নবাবরা তখন ইংরেজ সরকারের উপর নাখোশ। নবাবদের খুশি করার জন্য মরিয়া ইংরেজ সরকার প্রচুর টাকা খরচ করে ঢাকায় নানা রকম প্রতিষ্ঠান গড়ে তুলতে লাগলো। তারা বদলে যেতে লাগলো নগরের গুরুত্ব ও চেহারা।
হাসপাতাল, জেল, পুলিশ বিভাগের এটা সেটা সাপ্লাই করে ঠাকুরদা তখন অনেক টাকার মালিক। ঠাকুরদা খুলনার বাগের বাজারের লোক। ওর বাবা ছিল স্থানীয় জমিদারের নায়েব। তখন সব ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি। আমরা সবাই বাগেরহাট থেকে এসে ওই বাড়িতে উঠলাম। আরমানিটোলায় এক মিশনারি স্কুলে ভর্তি হলাম আমি। ইসলামপুরে বড় একটা দোকান কিনে কাপড়ের পাইকারি কারবার শুরু করলো বাবা। ঠাকুরদা থাকলেন তার পুরনো ব্যবসা, অর্থাৎ নিলামে ওঠা বাড়িঘর আর জমি কেনা বেচা নিয়ে। পয়সা আসতে লাগলো হুড়ু করে, আর সেই সাথে আসতে শুরু করলো সমস্যা। 3 দিনের কি এক জ্বরে ঠাম্মা মারা গেলেন। তার চিকিৎসার জন্য কলকাতা থেকে আইস বক্সে ভরে ভরে পেনিসিলিন অ্যাম্পুল আনা হলো। তবে সেই পেনিসিলিন এসে যখন পৌঁছালো তখন ঠাম্মা ধরাধাম ত্যাগ করেছেন। এরপরেই বদলে যেতে লাগলেন ঠাকুরদা। প্রতিদিন পাড় মাতাল হয়ে বাড়িতে ফিরতে লাগলেন। রেগে থাকতেন সব সময়, কথা বলতেন চিৎকার করে, ব্যবহার করতেন সদরঘাটের কুলিদের ভাষা। বাড়ির লোকের কাছে তিনি হয়ে উঠলেন মূর্তিমান এক বিভীষিকা। এর মধ্যে আমার মায়ের গর্ভপাত হলো। তখন তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। মায়ের এমন অবস্থা দেখে তার সেবা শুশ্রূষার জন্য বাবা খুলনা থেকে আমার এক বিধবা মাসিকে নিয়ে এলেন। খুব অল্প বয়সে বিধবা হওয়ায় এই মাসি তখন পূর্ণ যুবতী। এক রাতে মায়ের অবস্থা বাড়াবাড়ি রকমের হলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মাসির কাছে আমাকে রেখে বাবা তাকে নিয়ে গেলেন রেলওয়ে হাসপাতালে। রাত দুপুরে মাতাল হয়ে বাড়ি ফিরলেন ঠাকুরদা। মা অসুস্থ হওয়ার পর তার খাবার দাবারের দায়িত্ব পড়েছিল মাসির উপর। মাসি তাকে রাতের খাবার দিতে গেলেন। ফিরলেন অনেক দেরি করে, আলু থালু হয়ে। ঠাকুরদা তার সর্বনাশ করেছেন। সেই রাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন মাসি, এবং ভোরের দিকে হাসপাতালে মারা যান আমার মা। সকালে মায়ের লাশ নিয়ে বাসায় ফিরে বাবা দেখলেন ঠাকুরদা সেখানে আর এক নাটক সাজিয়ে বসে আছেন। 2 কনস্টেবল সহ লালবাগ থানার দারোগা মাসির লাশ সামনে রেখে শুইয়ে তার পথ চেয়ে আছে। বাবা ওই যে থানায় গেলেন আর ফিরলেন না। বিচারে 10 বছরের জেল হলো তার। ফুসফুসে পানি জমে জেলখানাতেই মারা যান 6 মাসের ভেতরে। এই ঘটনার পর 1 বছর বেঁচেছিলেন ঠাকুরদা। তবে তা না থাকার মতো বিচিত্র এক রোগে ফুলে ঢোল হয়ে গিয়েছিলেন তার হাত, পা, মুখ। শুয়ে থাকতে থাকতে বড় বড় সব ঘা হয়ে গেছিল সারা গায়ে। লোকে বলতো কেউ তাকে বান মেরেছে। বান মারা রোগীর কোনো চিকিৎসা নেই। কথা বলতেন না, পারতেন না শক্ত কোনো খাবার খেতে। সারাদিন শুয়ে শুয়ে শুধু গো গো আওয়াজ করতেন। বোঝা যেত অসহ্য কষ্ট ভোগ করছে। রাজ্যের যত গরিব অপদার্থ আত্মীয় স্বজন বাড়ি ভরে থাকে। দেখতে দেখতে চিকিৎসার নামে ঠাকুরদার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব ফুঁকে দিল তারা। শেষের দিকে না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে মারা যান ঠাকুরদা। এরপর আমার মামারা আমাকে খুলনায় নিয়ে যান। আজ অব্দি ওখানেই আছি। জীবনবাবু এমনভাবে কথাগুলো বললেন যেন মনে হলো চিত্রনাট্য থেকে সংলাপ পড়ে শোনাচ্ছেন। হয়তো তার সব কথাই সত্যি, তবুও কিছু প্রশ্ন থেকেই যায়। তাকে বললাম, আচ্ছা, আপনারা এই বাসায় উঠেছিলেন কোন সালে? বয়স কত তখন আপনার? আর এত সব জানলেনই বা কিভাবে? পাবেন, আপনার সব প্রশ্নের জবাব পাবেন। একটু ধৈর্য ধরতে হবে। ঠাকুরদা বাড়িটা কিনে ঠিকঠাক করেন প্রথমে। আমরা উঠি 1925 সালের দিকে। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার স্মরণ শক্তি মন্দ নয়। কাজ ছাড়া ওই বাড়িটাতে ওঠার পরপরই আমূল বদলে যায় আমাদের জীবন। ছাড়খাড় হয়ে যায় পুরো পরিবার। ছেলেবেলা থেকেই বাড়িটা সম্পর্কে একটা অদ্ভুত ধারণা আছে আমার। কেন যেন মনে হয় সাংঘাতিক অশুভ একটা কিছু আছে ওখানে। বিষয়টি আমার মধ্যে এক ধরনের অবসেশনের জন্ম দিয়েছে। ওখানে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানার জন্য বহু বছর ধরে তিল তিল করে ওটার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছি। আচ্ছা, আপনার ঠাকুরদা ঠিক কোন ঘরটাতে থাকতেন বলতে পারবেন? ঠাকুরদা প্রথমে থাকতেন দোতলার রংমহলে। ঠাম্মা মারা যাওয়ার পর নিচ তলায় চলে আসেন।
বাড়িটিতে ঢুকতেই ডান দিকে ঘেরাটোপের বারান্দাওয়ালা যে ডায়মন্ড শেপ রুমটা আছে তার পরের ছোট ঘরটিতে। মারাও যান ওখানে। ঘরের কথাই যখন উঠালেন তখন বলি, আশ্চর্যের ব্যাপার কি জানেন, ঠাকুরদা তার ঘরের ক্লজিটের কাছে কাউকে কখনো যেতে দিতেন না। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা অবস্থাতেও অনেকবার তাকে দেখেছি ক্লজিটের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতেন। ওদিকে কেউ যাওয়ার চেষ্টা করলে আ করে চিৎকার জুড়তেন। অনেকে ভেবেছিল ঠাকুরদা ওখানে সোনার মোহর, চাঁদির ঘড়া এই সমস্ত বুঝি রেখে দিয়েছেন। তিনি মারা গেলে ক্লজিট খুলে দেখা গেল সেখানে কিছুই নেই, সম্পূর্ণ খালি। পরিষ্কার বুঝতে পারলাম জীবনবাবুর দাদুর ঘরটি বর্তমানে আমার ঘর। আরও মনে হলো ভদ্রলোক আমার সম্পর্কে কিছুটা হলেও জানেন, ইচ্ছে করে এসব শোনাচ্ছেন উনি। কিন্তু কেন? সরাসরি জিজ্ঞেস করলাম। আচ্ছা, এত কথাই যখন বললেন তখন আরও দুটি প্রশ্নের উত্তর কি আমাকে দিতে পারবেন? আগেই বলেছি, দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে একাধিক প্রশ্ন করেন। ভুলে গেছেন সে কথা? এই লিলিতের বিষয়টি আরেকটু ক্লিয়ার করতে পারবেন? তাছাড়া বাড়ি বয়ে এসে আমাকেই বা এত কিছু শোনাচ্ছেন কেন? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। আমার ঠাকুমা মারা যাওয়ার পর ওই বাড়িটা খালি পড়েছিল অনেক দিন। 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে ব্রিটিশ আর্মির লোকেরা থাকত। 47-এ দেশ বিভাগের পর পাকিস্তানের সরকারের কাস্ট মামলার মালখানা বানানো হয় ওটাকে। 71-এর পর সরকার মুক্তিযুদ্ধে শহীদ হওয়া একজন রেলওয়ে অফিসারের পরিবারের সদস্যদের দেয় ওটা। তবে করিম কমিশনার ওই পরিবারের কাউকেই ওই বাড়িতে উঠতে দেয়। সত্যি কথা বলতে কি, আমরা বিদায় হওয়ার পর আপনি ছাড়া আর মাত্র 4 জন থেকেছে ওখানে। নারায়ণের সাথে কথা বলে জেনেছি একমাত্র আপনি 2 বছরের বেশি সময় ধরে আছেন ওখানে। এর মধ্যেই খুব কম সময়ে টাকাও আয় করেছেন প্রচুর, অথচ ওই এখনো পড়ে আছেন ওই পুরো বাড়িতেই। আগেই বলেছি, আমার দৃঢ় বিশ্বাস এই বাড়িটাকে ঘিরে একটা রহস্য না থেকে পারে না। এই একটা বিষয়ে যত গবেষণা আর সময় ব্যয় করেছি তার অর্ধেকও কখনো অন্য কিছুতে করিনি। কে বলতে পারে, আপনি হয়তো এই রহস্যের একটা ব্যাখ্যা দিতে পারবেন। যেখানে দেখিবে ছাই। এবার লিলিথের প্রসঙ্গে আসি। লিলিথ হলো দুনিয়ার সব থেকে পুরনো অপদেবী। খ্রিস্টের জন্মেরও 3000 বছর আগে থেকে মানুষ এর পুজো করে আসছে। পৃথিবীর প্রথম গল্প গিলগামেশ এর ভূমিকায় এক উল্লেখ করা হয়েছে হৃদয় হরণকারী সকল ইন্দ্রিয় সুখের উৎস হিসাবে। বহুকাল আগে থেকেই হারিয়ে গেছে এমন সব ধর্মে লিলিথকে বলা হতো কিসকিলিয়া। তালমুদ হলো ইহুদিদের হাদিসের বই। এই তালমুদ আর তাওরাত দুখানাতেই বলা হয়েছে, হে বিশ্ববাসীরা, পাষণ্ড দেবতা এনলিলের স্ত্রী লিলিথের কাছ থেকে 100 হাত দূরে থাকবে। তবে লিলিথ সম্পর্কে সবচেয়ে ভালো তথ্য পাওয়া গেছে সি স্ক্রল থেকে। এই ডেড সি স্ক্রল হলো প্রাচীনতম বাইবেল। 50-এর দশকের এক রাখাল ইসরায়েলের ঊষর মরু অঞ্চলে ভেড়া চড়াতে চড়াতে এক দুর্ভেদ্য পাহাড়ি গুহায় গিয়ে পৌঁছায়। ভেতরে ঢুকে দেখতে পায় ধুলো ভর্তি অনেকগুলো মাটির কলসি। সব কলসির মুখ খুব ভালোভাবে সিল করা রয়েছে। রাখাল ভেবেছিল বিরাট কোনো গুপ্তধন পেয়ে গেছে সে। কলসিগুলোর মুখ খুলে দেখে ভেতরে পার্চমেন্টে হিব্রু ভাষায় লেখা তারা তারা কাগজ। এই স্ক্রল এত বেশি গোপনীয় যে একমাত্র এই পর্যন্ত মাত্র 10 জন স্কলার ওটা পড়তে পেরেছে। ডেড সি স্ক্রল এর একটি চ্যাপ্টারের নাম বুক অফ প্রভার্ব। এখানে বলা হয়েছে লিলিথের মন্দিরের প্রবেশদ্বার হলো এক নিশ্চিত মৃত্যুর প্রবেশদ্বার। এই মন্দির থেকে সে অর্থাৎ লিলিথ যাত্রা করে শিওলের অনন্ত নরকের উদ্দেশ্যে। সেখানে যে একবার প্রবেশ করেছে সে আর কোনোদিনই ফিরতে পারবে না। আর যারা তার আরাধনা করে তাদের স্থান হবে নরকের শেষ ধাপে। লিলিথ হলো
নিষিদ্ধ ইন্দ্রিয় সুখ, বিকৃত যৌনক্রিয়া, মদ, জুয়া এবং বীভৎস অসুখের সব থেকে প্রাচীন একচ্ছত্র দেবী। প্রায় 150 বছর আগে বাগদাদের কাছে 4000 বছরের পুরনো একটি মন্দিরের ধ্বংসাবশেষের ভিতর লিলিথের দুর্লভ এক মূর্তি খুঁজে পান প্রফেসর বার্নি। মন্দিরটির গর্ভগৃহের সরু একটা চেম্বারের দেওয়ালে আটকানো অবস্থায় ছিল ওটা। এই মূর্তির পায়ের কাছে ছিল অতি প্রাচীন কিউনিফর্ম লিপিতে লেখা এক কথা, রাতের রানী লিলিথ তার বোন এরেশ কিগালকে নিয়ে ব্যাবিলনের সমস্ত বেশ্যালয় নিয়ন্ত্রণ করে। আপনি অবশ্যই জানেন, হাজার হাজার বছর আগে প্রাচীন ব্যাবিলন প্রকাণ্ড সব বেশ্যালয় গড়ে উঠেছিল। ইতিহাসের প্রথম এবং সব থেকে বড় সিন সিটি ওটাই। বার্নি যে মূর্তিটা পেয়েছিল সেটাতে দেখা যায় উদ্ভিন্ন যৌবনা লিলিথ একটা মোটা সাপকে জড়িয়ে ধরে আছে। সাপের মাথাটা ঝুলে আছে তার ডান কাঁধের উপর। লিলিথের দুদিকে তরুণীর পায়ের মতো পাওলা দুটো পেঁচা। লিলিথের পুজো করা খুবই সহজ। সন্ধ্যের সময় মূর্তির দুদিকে দুটো মোমবাতি জ্বালালে লিলিথ তাকে পূজারী হিসাবে গ্রহণ করে। এরপর পূজারীর ভালো মন্দের দায়িত্ব তার। ভীষণ ক্ষতিকারক বলে যুগের পর যুগ ধরে ইহুদি আর খ্রিস্টান ধর্মগুরুরা লিলিথের সব মূর্তি ধ্বংস করে ফেলে। 1827 সালে প্রফেসর বার্নির লিলিথের মূর্তিটা আবিষ্কারের আগে পর্যন্ত দুনিয়ার মানুষ জানতই না লিলিথ দেখতে কেমন। শোনা যায় সচরাচর কোনো পূজারীকেই লিলিথ বেশি দিন বাঁচতে দেয় না, যদি না অন্য কেউ ওই সময়ের ভিতর স্বেচ্ছায় তাকে পুজো দেয়। এবং আগের পূজারী চিরতরে লিলিথকে ত্যাগ করে সৎ জীবন বেছে নেয়। লিলিথ কোহেন সে অর্থে কিছুদিন বেশি বেঁচেছিল বলতে হবে। আমি যেটা কিছুতেই ধরতে পারছি না সেটা হলো বাড়িটিতে লিলিথের প্রভাব এত স্থায়ী হলো কিভাবে। ততক্ষণে জীবনবাবুর লেকচার শুনে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে দিয়েছি। তাকে বললাম, জীবনবাবু, আপনার রহস্যের কিছুটা সমাধান আমি দিয়ে দিচ্ছি। আমার ধারণা যেভাবেই হোক কোহেন সিরীয় কাবালিস্ট গুরুদের কাছ থেকে লিলিথের মূর্তির একটি কপি হাসিল করে, মূর্তিটিকে নিয়ে আসে এই বাড়িতে, রক্ষা করে সর্বোচ্চ গোপনীয়তায়। ভুলেও যাতে কারো হাতে না পড়ে ওটা, সেজন্য ছোট্ট একটি মন্দির বানায় সে। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য বাইরে থেকে ওটাকে একটা ক্লজিটের রূপ দেয়। স্বীকার করতেই হবে, দুর্দান্ত এক বুদ্ধি বের করেছিল লোকটা। তবে কোহেন হঠাৎ খুন হয়ে যাওয়ায় মন্দির রয়ে গেল যে কে সেই। আপনার ঠাকুরদা যে করেই হোক খুঁজে পান ওটা। খুব সম্ভবত নিলামে কিনে নেওয়ার পর বাড়িটা ঠিকঠাক করার সময়। আমি নিশ্চিত তিনিও ওটাকে নিয়মিত নৈবেদ্য দিয়েছিলেন। বেশ কিছুদিন আগে ক্লজিটটা পরিষ্কার করতে গিয়ে মূর্তিটা খুঁজে পাই আমি। ক্লজিটের ভিতর কাঠের একটা তক্তা দিয়ে চমৎকারভাবে আড়াল করে রাখা ছিল ওটা। আপনার সাথে দেখা হলে বা না হলেও যদি আপনি এত কিছু না বলতেন তাহলে জানতেই পারতাম না এত কিছু। সব কিছু শুনে জীবনবাবু কেমন যেন হয়ে গেলেন। তার কপালে দেখা দিল চিকন ঘামের রেখা। বুক চিরে বেরিয়ে এলো এক ঠান্ডা দীর্ঘশ্বাস। হঠাৎই অত্যন্ত ক্লান্ত বয়স্ক মনে হলো মানুষটিকে। কোলের ওপর ফেলে রাখা হাত দুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন জীবনবাবু। সারা জীবন ধরে তাড়া করে ফেরা রহস্যের সমাধান পাওয়া গেছে অবশেষে। এর পরের ঘটনা ঘটল অবিশ্বাস্য দ্রুততার সাথে। এখন বসে ভাবলে পরের ঘটনাগুলোকেই বেশি অদ্ভুত মনে হয়। জীবনবাবু হোটেলে ফিরে গেলেন। আমি ঢাকা ক্লাবে মেজবানি খেয়ে ফ্ল্যাশ খেলতে গিয়ে হেরে ভূত হতে লাগলাম। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। জুয়া খেলায় আমি প্রায় অজেয়। আজ মন বসাতেই পারছি না কিছুতেই। দেখলাম এমডি সাহেবও মাঝে মধ্যে অবাক হয়ে তাকাচ্ছেন আমার দিকে। উনি সবসময় আমার পার্টনার। আমি হারলে সে দায়ভার নিতে হয় তাকেও। সন্ধ্যের দিকে উনি বললেন, আজকে না হয় বাদ দিন,
লাক ফেভার করছে না। কালকে আবার ট্রাই করে দেখবেন, কি বলেন? উফ, হাফ ছেড়ে বাঁচলাম আমি। ক্লাব থেকে বেরিয়ে হেঁটে হেঁটে ফিরলাম আমার লিলিথ হাউসে। সত্যি কথা বলতে কি, জীবনবাবুর একটা কথা আমি ঠিক ভুলতে পারছিলাম না কিছুতেই। সচরাচর কোনো পূজারীকেই লিলিথ বেশি দিন বাঁচতে দেয় না। সাংঘাতিক একটা মন খারাপ হয়ে গেল আমার। মনে হলো এই যে হেঁটে চলা, রাস্তাঘাট, জগৎ, সংসার, সব কিছু অলীক, সম্পূর্ণ অপরিচিত এই পৃথিবী। আমি কেউ নই এখানকার। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো আমার। হাঁটতে হাঁটতে কখন বাসার সামনে চলে এসেছি বুঝতেই পারিনি। সিঁড়ি ভেঙে বারান্দায় উঠতে যাব এমন সময় চোখ গেল আমার ঘরের খড়খড়ি দেওয়ালের জানলার দিকে। মনে হলো ভেতরে খুব হালকা একটা আলো জ্বলছে। ঘরের সামনে গিয়ে দেখলাম দরজার তালা খোলা, সামান্য ফাঁক হয়ে আছে পাল্লা। মুকুলের মা ঘর পরিষ্কার করে আলো জ্বেলে অন্ধকার করে নয়, আস্তে করে দরজা ফাঁক করে উকি দিলাম ভেতরে। দেখলাম ক্লজেটের দরজা খুলে বের হয়ে আসছে মুকুলের মা, হাতে তার মোমবাতি। এতক্ষণ আপনারা শুনলেন মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা বংশালের বনলতা। কথকের চরিত্রে সন্দীপন চৌধুরী, এমডি সাহেবের ভূমিকায় সৃঞ্জয় নন্দী, ছাত্রীর ভূমিকায় বিদিশা পাল, জীবনবাবুর চরিত্রে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয়, পোস্টার ডিজাইন অরিজিৎ, এডিটিং এবং সাউন্ড এফেক্টে সৃঞ্জয় এবং আমাদের গপ্প ক্যাফের পুরো টিম। পরের সপ্তাহে আরও নতুন কিছু গল্প নিয়ে হাজির হবে টিম গপ্প ক্যাফে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গপ্প ক্যাফে। ধন্যবাদ।